3 মাস ধরে বারবার কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে নিজে সওয়াল জবাব পর্ব করে এসেছেন। এবার তিনি যদি আমাকে হারানো হয়েছে, আমি হারিনি, 100 সিটের কথা তিনি বলছেন যে 100 সিটে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা হারিনি, এই বক্তব্যটাকে সামনে রেখে যদি এবার তিনি আবার কোর্টে চলে যান, তাহলে সেক্ষেত্রে কি হবে? কোর্ট কি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে স্টে অর্ডার দিতে পারে? তাহলে কি নতুন সরকার গঠনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসতে পারে? না, দেখুন, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ স্টুডেন্ট অফ ল, এটা বলতে পারি এই জায়গাটা ভীষণ পরিষ্কার, এটা লিগ্যালি রং। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, লিগ্যাল অ্যাঙ্গেল থেকে, লিগ্যাল পারলেন্স থেকে কোনোভাবেই অ্যাক্টিভিটিটা কিন্তু আপনি সাপোর্ট পাবেনই না। তো সবত লিগ্যাল পারলেন্সে যদি দেখা যায় অ্যাট অল নট পারমিসেবল, অ্যাট অল নট লিগ্যাল অ্যাক্টিভিটি, অর ইভেন ডিমড টু বি ইরেগুলার অ্যাক্টিভিটি। আমাদের বারবার একটা শব্দ হয় ডিমড, কীভাবে কি তাকে দেখতে কেমন লাগছে, তার স্পিরিটটা কেমন, মানে জাস্টিস সার্ভ করছে কি না। সেখানে কিন্তু এই কথাটা বলতে একদম কোনো বাধা নেই যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা থেকে ঠিক নয়। এবং এই যে প্রোটোকলটা, আপনাকে খুব ফাইনেস্ট এবং খুব ডিগনিফাইড প্রোটোকলের কথা বলছিলাম, দিস প্রোটোকল ইজ অবভিয়াসলি নট। কিন্তু তিনি তো একজন মুখ্যমন্ত্রী, গত 1 নয় 3 টার্মের মুখ্যমন্ত্রী, গত 15 বছর ধরে তিনি এই ধরনের একটা কাজ করলে বা এই ধরনের একটা কিছু ঘটনা ঘটালে তো তার ভাবমূর্তিতেও একটা প্রভাব পড়তে পারে। দেখুন, ভাবমূর্তি, হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাবমূর্তি, দেখুন কে কি ভেবে ভাবমূর্তি করছে সেটা মানে ইভেন ম্যান টু ম্যান আন্ডারস্ট্যান্ড করাও ডিফিকাল্ট। বাট এটা ফ্যাক্ট, যদি আপনি আবার লিগ্যাল ভাবমূর্তি, একটা মানুষের একটা সামাজিক ভাবমূর্তি হয়, পলিটিক্যাল ভাবমূর্তি হয়, লিগ্যাল ভাবমূর্তি হয় ডেফিনেটলি। যে আমি ভালো মানুষ, আমি আইন কতটা মানি, আমি ভালো মানুষ ক্লেম করছি, আমি আইন কতটা না মানি। এখানে কিন্তু আইনের জায়গাটা খুব পরিষ্কার, একদম এক্সপ্লিসিট, ওখানে ইন্টারপ্রিটেশনেরও দরকার পড়ছে না যে 5 বছর হয়ে গেলে তার আগে ইলেকশন কন্ডাক্ট হবে, এবং যেই ইলেকশন কন্ডাক্ট হবে যদি কোনো অ্যাম্বিগুইটি না থাকে যে কারা মেজরিটি পেলো, এমনও তো হতে পারতো সবাই 20টা করে 30খানার পার্টি পেয়েছে, তাহলে একটা আলাদা প্রশ্ন। এখানে স্পষ্ট তো সেখানে আমি রেজিগনেশন দিয়ে দেবো এবং লিগ্যাল প্রসেসটাকে স্মুথ করব। লিগ্যাল প্রসিডিওর ডিম্যান্ডস দ্যাট। এটা আপনাকে আমাকে একটা জিনিস বলুন যে নির্বাচন কমিশনের হাতে কতদিন পর্যন্ত থাকতে পারে স্টেটের ক্ষমতা? ভোট তো হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনারের কাজ অলমোস্ট, দেখুন, ইলেকশন কন্ডাক্ট করলো, ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার করে দিল, নির্বাচন কমিশনের রাদার আর কিন্তু সেরকম কোনো ফাংশন থাকে না। এরপর ওই এক্সিস্টিং গভর্নর এবং যে গভর্নমেন্ট আসতে চলেছে তাদের ফাংশন। নির্বাচন কমিশনের কাজটা খুব মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম, এই যে মাঝের যে সময় গ্যাপটা, যদি নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের স্টেট মেশিনারিগুলোকে সমস্ত নিয়ে ইলেকশন পরিচালনা করলো, আমি জানতে চাইছি যে তাদের মধ্যে কি কোনো একটা পার্ট থাকতে পারে যে ইলেকশনের প্রসিডিওর হিসেবে যতক্ষণ না নতুন সরকার শপথ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন কি সেই রোলটা প্লে করতে পারে? না 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 না, ইলেকশন কমিশনের কোনো রাজনৈতিক মানে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, এই অ্যাডমিনিস্ট্রেশন চালানো, ওই ডিউরিং যে ইলেকশন অ্যানাউন্স হওয়ার পর থেকে ওই যে আমরা শুনি পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনারের হাতে চলে গেছে, সেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যাতে নিউট্রাল দেখতে লাগে। ইলেকশন কমিশন তো নিউট্রালি অ্যাক্ট করে, তো ইলেকশন কমিশন নিউট্রালি অ্যাক্ট করার জন্য তার হাতে যদি ফোর্স বা আপনার যেটা রুল অফ লকে এনফোর্সমেন্ট এজেন্সি যারা এনফোর্স করে, সেটা ওদের হাতে না দিলে নিউট্রালি অ্যাক্ট করতে পারবে না। তো সেই জন্য সাম এক্সটেন্ট চলে যায়। একবার আমরা আলোচনাও করেছিলাম, এর মানে পুরো সরকারটা কিন্তু চলে যায় না, শুধু ইলেকশন কমিশনের মনে হবে যে জায়গাগুলো আমাকে ইলেকশন কন্ডাক্ট করার জন্য যেখানে যেখানে আমার লাগবে সেগুলো করতে পারে। তার মানে এই নয় যে সরকারের কাজটা ইলেকশন কমিশনার করবে, সেটা গভর্নর সিদ্ধান্ত নেবে। মানে কোনোভাবেই সাংবিধানিক সংকটটা তৈরি হবার কোনো জায়গা নেই। সাংবিধানিক সংকট তৈরি হয়ে গেছে, আপনি যদি সেইভাবে বলেন সাংবিধানিক সংকট তৈরি হয়ে রয়েছে। কিভাবে? যখনই এখন দেখুন, ওপরে হয়তো অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আমি রেজিগনেশন দেব না, কালকে রেজিগনেশন দেবে কিনা কেউ জানে না, কিন্তু আমি এসআইআর মানবো না, তারপরে একটা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়,
তারপরে এসআইআরটা ফর্মটা ফিল আপ করুন। আন্দাজ মানে রেজিগনেশন দেবে না এটা তো আপনি কালকে পর্যন্ত জানতেন না। না, সন্ধেবেলা বলেছেন, এবার আজকে কি করবে সেটা আমরা জানি না। আপনি আমি জানেন এই না। কথাটা কেন বললাম দর্শকদের একটু মনে করিয়ে দিই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন যে এসআইআর করতে দেব না, তারপর বলেছিলেন যে এসআইআর যেন একটা বৈধ ভোটারের নামও বাদ না যায়। তারপর কি বললেন, এসআইআর এর ফর্মটা ফিল আপ করুন, এগুলো বিজেপির চক্রান্ত, ফর্ম ফিল আপ করে জমা দিন, জমা না দিলে আপনাদের নামটা ওরা তুলবে না। এই যে এসআইআর নিয়ে আমরা কথা বলছি, এসআইআর নিয়ে কথা বলতে বলতে জানতে ইচ্ছে করলো, এখনও তো প্রচুর পরিমাণে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। প্রায় 90 লাখের মতো সংখ্যাটা তাদেরকে বাইরে রেখে এবার ভোটের লাইনে দাঁড়িয়েছে বাংলা। তাহলে এইগুলোর কি হবে এবার, যেগুলো এই অ্যাপিলেটেড ট্রাইব্যুনালে রয়েছে সেগুলোর মীমাংসা কি হবে, বা মীমাংসা হলেই বা কি হতে পারে? দেখুন, ট্রাইব্যুনালে যা আছে, ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনালের ফাংশন করবে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে এবং সেই ট্রাইব্যুনাল একটু স্লো হয়তো চলছে। এতদিনে বোধহয় 2000 বা 1500 কিছু একটা বেরিয়েছে, এরকমই 2000 মতো। হ্যাঁ, এগুলোই আপনার 27 লাখ পর্যন্ত হতে যে সময়টা লাগবে, কতটা তাড়াতাড়ি ফাংশন করছে বা কতটা ম্যান পাওয়ার থাকছে বা কতটা লজিস্টিক পার্ট থাকছে তার উপর একটু নির্ভর করবে যে কতটা সময় লাগবে। বাট ওই রেটে যেটা হয়েছে, ধরুন 1500-এর মধ্যে মেজরিটি নাম এসেছে, আমি যেটা তথ্য পেলাম। তো সেখান থেকে ইভেনচুয়ালি যারা তাদের মধ্যে ওই ট্রাইব্যুনালকে স্যাটিসফাই করতে পারবে, যেটা মেজরিটি দেখলাম পাচ্ছে এই সংখ্যাটার মধ্যে, তাদের নাম আবার ফিরে চলে আসবে। তাহলে এই যে জয়মাল্য বাগচি বলেছিলেন যে ভোট না দিলে কারোর, একবার যদি ভোট না দেয় কারোর নাগরিকত্ব যায় না, কিন্তু তারপরেও তিনি বললেন যে অতি বেশি লোককে বাইরে রেখে ভোটের লাইনে দাঁড়ানো যায় না, সেক্ষেত্রে ভোটটা পিছিয়ে দেওয়া হতে পারে বা এরকম কিছু একটা শুনতে লাগছিল। কিন্তু সত্যি সত্যিই তো সেটা হলো। কিন্তু এই যে 10% যদি ফারাক হয় তাহলে কোনো প্রভাব পড়বে না, কিন্তু মতামতের ফারাক যদি তার থেকে বেশি হয়, 20% বা 30% হয়, আর জয়ের ব্যবধানটা যদি 10% হয়, তখন তাহলে ফারাক পড়বে। তাহলে যে যে কেন্দ্রগুলোতেই ফারাকটা হবে সব জায়গাগুলোতে কি আবার রিপোল হবে? এটা দেখুন খুব ইন্টারেস্টিং, এর আগেও এটা নিয়ে আমরা একবার আলোচনা করেছিলাম। ফার্স্ট 1 নম্বর বলি, ওই যে এবারে ভোট না দিলে পরের বারে ভোট দিলে কোনো অসুবিধা নেই, বা এই যদি 2% বা 3% যদি দেখা গেল ভোটের ব্যবধান আর নাম কাটা গেছে তার চেয়ে বেশি পার্সেন্টেজ, তখন ভেবে দেখা হবে। এটা অর্ডারে রিফ্লেক্ট করছে কিনা আমি জানি না। আচ্ছা, যতক্ষণ না অর্ডারে রিফ্লেক্ট করছে, আবার আপনাকে বলি, কোর্টে বহু কথাবার্তা হয়, মানে কাউন্সিল অনেক কথা বলে, লয়াররা আমরা অনেক কথা বলে, জজ সাহেবও তখন মন্তব্য করে, সমস্ত কিছু কিন্তু রেকর্ডেড হয় না। বাট এটা জজ সাহেব যদি অর্ডারে না থাকে, রেকর্ডেড হোক না হোক, এটা একটা ভ্যালিড পয়েন্ট আপনি যেটা বললেন, যে দেখা গেল 3000 নাম কাটা গেছে, ভোটের পার্সেন্টেজ মানে ব্যবধান 2000, তাহলে সে কি সুপ্রিম কোর্টে গেলে আবার ওটাকে রিপোলিংয়ের জায়গায় আসবে? এটা একটা লিগ্যাল হতে পারে। আবার কি রিপোলিং কল করার জন্য আবেদন সুপ্রিম কোর্টে যদি জমা পড়ে তাহলে কি হবে? ইলেকশন কমিশন তখন তাহলে কি করবে? ইলেকশন কমিশন, দেখুন, এই যদি পিটিশন হয় তখন এক্স্যাক্টলি ওই ফিগারটা দেখে, এটাও একবার আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা, সেটা হচ্ছে যে ভোটার সংখ্যা কাটা গেছে সেই ভোটার কি যে হেরেছে তাকেই দিত সবাই? এটা তো আপনি বলতে পারবেন না। তো সবতি এরম একটা অ্যাবস্ট্রাক্ট ধারণার উপর বেশ করে আপনি আবার এত বড় একখানা মেশিনারি, বড় খরচ সাপেক্ষ তো একদম, এবং এত মানুষকে জড়ো করা, ইলেকশনটা পিসফুলি হয়েছে। তো সবতি এই এত বড় ঘটনা একটা মানে